ক্লাস 12 ইলেকট্রোকেমিস্ট্রির পার্ট 3 3 নম্বর ভিডিও। প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে ওহমের সূত্র বা ওহমস ল। ওহমের সূত্রটা কি আছে? ওহমের সূত্র হচ্ছে স্থির উষ্ণতায় ধরো একটা পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, এটা পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, এবার সেইটা হচ্ছে তোমার দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক, অর্থাৎ ভি প্রপোর্শনাল আই। ভি মানে হচ্ছে বিভব প্রভেদ, দু প্রান্তের বিভব প্রভেদ, আর আই হচ্ছে তড়িৎ প্রবাহের পরিমাণ বা তড়িৎ প্রবাহের হার। এবার ভি ইকুয়াল টু, তাহলে প্রপোর্শনাল চিহ্ন উঠে গেলে বা সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি হয়? সমান চিহ্ন যখন হয়, একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্ট আর, আর মানে হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বা রোধ। তাহলে রোধটা কাকে বলে? রোধ হচ্ছে ধরো কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবার তড়িৎ পরিবহনে ওই পরিবাহীটা যে বাধার সৃষ্টি করছে, সেই বাধাটাকে বলা হচ্ছে রোধ। এবার তাহলে রোধ আর কী বিষয়ের উপর নির্ভর করে? আর প্রপোর্শনাল হচ্ছে এল বাই এ, অর্থাৎ যে তারটার মধ্য দিয়ে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, যে তারটার মধ্যে দিয়ে তড়িৎটা যাচ্ছে সেই তারের দৈর্ঘ্য, তাহলে হচ্ছে এল মানে লেন্থ অফ ওয়্যার, তারের দৈর্ঘ্য, আর এ মানে হচ্ছে এরিয়া অফ দ্য ওয়্যার, অর্থাৎ দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে, আর তারের এরিয়াটা অর্থাৎ ক্ষেত্রফলটা যত বেশি হবে রোধ তত কম হবে। যেমন আমরা জানি, ধরো একটা যদি ভাবো যে একটা পাইপ আছে, পাইপের একটা সরু ছিদ্র, একটা হচ্ছে বড় ছিদ্র, তাহলে বড় ছিদ্র যেটা, সেটার ক্ষেত্রে কিন্তু বাঁধাটা কম, অর্থাৎ সেক্ষেত্রে জলটা বেশি যাবে, আর যেটা সরু ছিদ্র সেখান দিয়ে জলটা কিন্তু কম যাবে, মানে সেখানে বাঁধাটা বেশি। তাহলে এ মানে হচ্ছে তাহলে এরিয়া অফ ওয়্যার, তাহলে লেন্থের সাথে প্রপোর্শনাল, আর এরিয়ার সাথে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। তাহলে এবার যদি এই প্রপোর্শনাল চিহ্নটা উঠে যায়, সমান চিহ্ন আসবে, সমান চিহ্নটাকে একটা কনস্ট্যান্ট আসবে, সমান চিহ্ন উঠে গেলে যখন সমান, প্রপোর্শনাল চিহ্ন উঠে গেলে যখন সমান আসে তখন একটা কনস্ট্যান্ট টার্ম আসে, সেই কনস্ট্যান্ট টার্ম এখানে রো দিয়ে লেখা হয়। তাহলে আর ইকুয়াল টু রো এল বাই এ। রোটাকে বলা হয় আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রোধাঙ্ক বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। তাহলে এই রোধের ইউনিটটা কি হবে? রোধের ইউনিট হচ্ছে ওহম, রোধের ইউনিট লেখা হয় ওহম দিয়ে, ও এইচ এম। এবার ওহমের এটা চিহ্ন ওহম। এবার তাহলে আপেক্ষিক রোধের ইউনিটটা কী হবে? আপেক্ষিক রোধ রো ইকুয়াল টু কী হবে? আর ইন্টু এ বাই এল। তাহলে আর রো এর ইউনিট হচ্ছে আরের জায়গায় লিখবো ওহম, আরের জায়গায় এ মানে যদি এরিয়া সেমি স্কোয়ার বাই লেন্থ হচ্ছে ধরো সেমি, তাহলে কী হচ্ছে ওহম সেমি। তাহলে রো এর ইউনিট হচ্ছে ওহম সেমি সিজিএসে, আর যদি এসআই করা হয় তাহলে হবে ওহম মিটার, মানে আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। তাহলে এই রোধের অপোজিট কন্ডাক্টেন্স মানে পরিবাহিতা। রোধ যদি বাঁধা হয় তাহলে বাঁধার অপোজিট কী হবে? পরিবাহিতা। সেটা হচ্ছে কি 1/r। তাহলে 1/r মানে 1 ওহম বা ওহম ইনভার্স, বা এরকম চিহ্ন দিয়ে লেখা হয়, অথবা ওহম ইনভার্সটাকে এরকম মো। তাহলে পরিবাহিতা বা কন্ডাক্টেন্সের ইউনিট হচ্ছে ওহম ইনভার্স, বা চিহ্ন দিয়ে এটা ওহম ইনভার্স অথবা মো। আর তাহলে পরিবাহিতা, আর এটা যদি আপেক্ষিক রোধ হয় তাহলে আপেক্ষিক পরিবাহিতা আছে, তাহলে এটা হচ্ছে 1/ρকে লেখা হয় কাপ্পা দেওয়া, তাহলে সেটা সমান কী হবে? 1/r ইন্টু এল বাই এ। এটা দেখে লিখলাম, তাহলে রোটা নিচে আসলো, আরটা নিচে আসলো, তাহলে 1/ρ মানে হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স
বা কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি আর কন্ডাক্টেন্স এটা কিন্তু আলাদা। এটা কন্ডাক্টেন্স গন্ডগোল হয়ে যেতে পারে। কন্ডাক্টেন্স এটা কন্ডাক্টিভিটি বা আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা। তাহলে এর ইউনিটটা কী হবে? এর ইউনিটটা হচ্ছে 1/ওহম, মানে ওহম ইনভার্স। আর এটা সেমি বাই সেমি স্কোয়ার, মানে উপরে সেমি বাই সেমি স্কোয়ার। তাহলে কী হবে? ওহম ইনভার্স সেমি ইনভার্স, বা ওহম ইনভার্স না লিখে আমি লিখতে পারি মো সেমি ইনভার্স বা মো মিটার ইনভার্স। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার একক। আর এই L/A এই টার্মটাকে বলা হয় সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক। অঙ্ক করার ক্ষেত্রে অনেক কাজে লাগে এটা, কোষ ধ্রুবক বা সেল কনস্ট্যান্ট। হয়তো কোনো অঙ্কেতে এরকম L/A এর ভ্যালুগুলো আলাদা করে বলা নেই, বলে দিল যে কোষ ধ্রুবকের মানটা এই, তার মানে কোষ ধ্রুবক মানে L/A এর টোটাল ভ্যালুটা বলে দেওয়া আছে। এটা খেয়াল রাখতে। পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহিতা বা কন্ডাক্টেন্স, পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? নির্ভরশীল। 1 নম্বর হচ্ছে দ্রবণে উপস্থিত দ্রাবকণার আয়নের সংখ্যা। দ্রাবকণার আয়নের সংখ্যা, অর্থাৎ আয়নের সংখ্যা যত বেশি হবে, আয়নের সংখ্যা যত বেশি হবে তার পরিবাহিতা তত বেশি হবে। কারণ আয়নগুলো কি তড়িৎ পরিবহন করে, তাহলে আয়নের সংখ্যার সাথে সমানুপাতিক। আয়নের সংখ্যা যত বাড়বে পরিবাহিতা তত বাড়বে। তারপরে দ্রাবকণার আধানের পরিমাণ, আধানের বা চার্জ। ধরো সমপরিমাণ NaCl আছে আর সমপরিমাণতে AlCl3 আছে। তাহলে NaCl এ কি Na+ আর Cl- প্রত্যেকের মাথায় 1+ 1-। আর AlCl3 যে দেখা যায়, Al এর মাথায় কটা আছে? 3+। ক্লোরিন কিন্তু একটা আছে, ঠিক আছে, কিন্তু অ্যালুমিনিয়ামের মাথায় তো 3+ আছে, অর্থাৎ চার্জ বেশি আছে। তাহলে ওই যে যৌগটা থাকবে সেই যৌগটায় ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হবে তার পরিবাহিতা তত বেশি হবে। যদিও সংখ্যা যদি সমান থাকে, যদি সেক্ষেত্রে চার্জের পরিমাণ যেখানে বেশি সেখানে তোমার পরিবাহিতা বেশি হবে, তাহলে এটার সাথে সমানুপাতিক। তারপর হচ্ছে আয়নগুলোর গতিবেগ। আয়নগুলোর গতিবেগ, velocity of ions. Higher the velocity of the ions, higher is the conductance. অর্থাৎ গতিবেগ যত বেশি হবে পরিবাহিতা তত বেশি হবে। তাহলে গতিবেগের সাথে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এটা হচ্ছে 3 নম্বর। এবার হচ্ছে উষ্ণতা। উষ্ণতা যত বাড়বে তাহলে আয়নগুলোর গতিবেগ তত বাড়বে, সেক্ষেত্রেও পরিবাহিতা বাড়বে। আর একটা হচ্ছে নেচার অফ দ্য সলভেন্ট, তাহলে একটা উষ্ণতা। আর 5 নম্বর হচ্ছে নেচার অফ দ্য সলভেন্ট, অর্থাৎ দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতি মানে দ্রাবকটা যদি এরকম হয় যে দ্রাবকটা, যে দ্রাবটা আছে মানে যে যৌগটা তড়িৎ বিশ্লেষণ করবে তাকে যদি দ্রবীভূত করে নেয়, অর্থাৎ তাকে যদি ট্র্যাপ করে নেয়, সেক্ষেত্রে সেই দ্রাবটা ফ্রি থাকছে না। ফ্রি না থাকলে সে কিন্তু পরিবহনের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হবে, তার পরিবহন ক্ষমতা কমে যাবে। আর যদি সে সেই দ্রাবটাকে ট্র্যাপ না করে নেয়, অর্থাৎ দ্রবীভূত না করে নেয়, তাহলে সে ফ্রি থাকছে, ফ্রি থাকলে তার পরিবহন ক্ষমতা বাড়বে। তাহলে এই 5টা ফ্যাক্টরের ওপর তোমার কন্ডাক্ট্যান্স বা পরিবাহিতা নির্ভর করে। এবার হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বার। ট্রান্সপোর্ট নাম্বার হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন দ্বারা তড়িৎ পরিবহন হয়। এবার ক্যাটায়ন যারা তড়িৎ পরিবহনটাকে হচ্ছে T+ দিয়ে লেখা হয়। T+ মানে হচ্ছে ক্যাটায়ন দ্বারা তড়িৎ পরিবহন, ক্যাটায়ন দ্বারা তড়িৎ পরিবহন বা এই হচ্ছে মোট তড়িৎ পরিবহন। তাহলে মোট তড়িৎ পরিবহনের মধ্যে ক্যাটায়ন কত তড়িৎ পরিবহনগুলো, সেটা হচ্ছে ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার।
আর যদি এইটাই কিছুই নয়, যদি অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার মানে মোটের মধ্যে, তাহলে এটা টি প্লাস দিয়ে লিখলাম। এবার যদি এটা অ্যানায়ন বলি তাহলে টি মাইনাস, এটা হচ্ছে শুধু তোমার অ্যানায়ন দ্বারা তড়িৎ পরিবহন, অ্যানায়ন দ্বারা তড়িৎ পরিবহন বাই মোট তড়িৎ পরিবহন। তাহলে ওটা টি প্লাস, এটা টি মাইনাস, আর টি প্লাস আর টি মাইনাসের যোগফল সবসময় হবে 1। তাহলে টি প্লাস আর টি মাইনাস সবসময় যোগফলটা সবসময় 1। এবার আপেক্ষিক পরিবাহিতা কোন কোন জিনিসের উপর নির্ভর করে? আপেক্ষিক পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? একটা হচ্ছে দ্রাব্য যেটা থাকছে সেই তড়িৎ বিশ্লেষের তোমার প্রকৃতি, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণে যদি তীব্র তড়িৎ বিশ্লেষণ হয় তাহলে বেশি পরিমাণ আয়নে ভাঙবে, তাহলে আয়নে ভাঙলে তার আপেক্ষিক পরিবাহিতাও বেড়ে যাবে, প্রকৃতি। গাঢ়ত্ব বাড়লে পরিবাহিতা কমে কিন্তু আপেক্ষিক পরিবাহিতা বেড়ে যায়। এবার এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি যে গাঢ়ত্ব বাড়লে পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতা কীভাবে পরিবর্তিত হয়। তারপরে হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষণ দ্রবণের তোমার আয়নগুলি, তারপরে হচ্ছে আয়নগুলির দ্রাবক আয়নের মাত্রা, তারপরে দ্রাবকের প্রকৃতি, উষ্ণতা বৃদ্ধির সাথে সাধারণত তোমার আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়। এবার গাঢ়ত্বের সাথে ডিটেলসে ব্যাপারটা আলোচনা করছি যে গাঢ়ত্ব বাড়লে পরিবাহিতা কমে কিন্তু আপেক্ষিক পরিবাহিতা বাড়ে কেন? বাড়ে কেন? তাহলে পরিবাহিতা কমে কেন? ধরো গাঢ়ত্ব বাড়ছে, ধরো আমি ধরছি NaCl একটা দ্রাবকে যে পরিমাণ ছিল আর একটা দ্রাবকে বেশি পরিমাণে আছে, তাহলে NaCl এর গাঢ়ত্ব বাড়লো। তাহলে NaCl এর গাঢ়ত্ব বাড়লে মানে Na প্লাসের চারিদিকে Cl মাইনাসের সংখ্যা বাড়লো এবং Cl মাইনাসের চারিদিকে Na প্লাসের সংখ্যা বাড়লো। তাহলে গাঢ়ত্ব বাড়লো মানে তাহলে এই অপোজিট আয়নগুলোর সংখ্যাও কিন্তু তাহলে বেড়ে গেল। তাহলে অপোজিট আয়নগুলোর সংখ্যা যেহেতু বেড়ে গেল তাহলে এ কি করবে? এর গতিবেগটাকে কমাতে চাইবে, কারণ আকর্ষণ করে রেখেছে। তাহলে Na প্লাসটা কী করবে? Cl মাইনাসের গতিবেগটাকে কমাতে চাইবে। অর্থাৎ যখনই গাঢ়ত্ব বেড়ে গেল তখন এই বিপরীত আয়নের সংখ্যা বেড়ে গেল, সেই জন্য এই যে আয়নগুলো, যেটা কেন্দ্রে আয়নগুলো, তাদের হচ্ছে গতিবেগ কমে যাচ্ছে। তাহলে গতিবেগ কমে যাওয়ার জন্য পরিবাহিতা কিন্তু কমে যাবে। আমরা জানি পরিবাহিতা গতিবেগ বাড়লে পরিবাহিতা বাড়ে, তাহলে গতিবেগ কমে যাচ্ছে তাহলে পরিবাহিতা কমে যাবে। কিন্তু আপেক্ষিক পরিবাহিতা বাড়ে। আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞাটা কি? মানে এক সিসি দ্রবণের, অর্থাৎ এক ঘনসেমি দ্রবণের পরিবাহিতা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। তাহলে এক ঘনসেমি, ধরো টোটাল দ্রবণের আয়তন হতে হয় 50 সিসি, 50 সিসি টোটাল আয়তন। তাহলে এক ঘনসেমি, ছোটো ছোটো এক ঘনসেমি, ধরো এটা হচ্ছে এক ঘনসেমি, এটা এক ঘনসেমি, এই এক ঘনসেমি পরিবাহিতাটাকে বলা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। ছোটো ছোটো এক ঘনসেমি পরিবাহিতাটাকে বলা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। এবার এই যে এক ঘনসেমি আয়তনে আয়নের সংখ্যা বেড়ে যাচ্ছে, গাঢ়ত্ব বাড়ছে যেহেতু, তাহলে আয়নের সংখ্যা বেড়ে গেল। যেহেতু আয়নের সংখ্যা বেড়ে গেল সেই জন্য আপেক্ষিক পরিবাহিতাও বেড়ে গেল। বোঝা গেল? তাহলে এক ঘনসেমি দ্রবণের পরিবাহিতাটাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। এবার এক ঘনসেমি দ্রবণে যেহেতু গাঢ়ত্ব বৃদ্ধির জন্য আয়নের সংখ্যা বেড়ে গেল সেই জন্য আপেক্ষিক পরিবাহিতা বেড়ে গেল। তাহলে আপেক্ষিক গাঢ়ত্ব বাড়লে পরিবাহিতা কমে গেল এই জন্য, আর আপেক্ষিক পরিবাহিতা বেড়ে গেল। মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্গ পরিবাহিতা নিয়ে আলোচনা করছি। মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতা বা মোলার কন্ডাক্টেন্স। ধরো দুটো তড়িৎদ্বার আছে, এই একটাই একটা তড়িৎদ্বার। এই তড়িৎদ্বারের ক্যাথোড অ্যানোড এসব আছে, অত আমি ছবি আঁকছি না। এবার এই তড়িৎদ্বারের মাঝে তড়িৎ বিশ্লেষক রাখা আছে, এবার এই তড়িৎদ্বার দুটোর মাঝের দূরত্ব আমি ধরছি 1 সেমি। যদি 1 সেমি দূরত্ব হয় তড়িৎদ্বার মাঝের দূরত্ব, এবং এই যে তড়িৎ বিশ্লেষকটা আছে এটা হচ্ছে
যে আয়তনের মধ্যে 1 মোল দ্রাব্য থাকে, অর্থাৎ 1 মোল এখানে দ্রাব্য আছে এই আয়তনটার মধ্যে। তাহলে এই যে আয়তন দ্রাব্য তড়িৎ বিশ্লেষণ মানে টোটাল গাঢ়ত্বটা আছে, তার মধ্যে 1 মোল দ্রাব্য আছে। এই 1 মোল দ্রাব্য যে আছে এইটা যে পরিবাহিতা শো করবে, অর্থাৎ কোনো পদার্থের যে আয়তনের মধ্যে 1 মোল দ্রাব্য আছে এবং সেই তড়িৎদ্বার দুটোর মাঝের দূরত্ব যদি 1 সেমি হয়, তাহলে সেই দ্রবণের পরিবাহিতাকে বলা হয় মোলার পরিবাহিতা। অর্থাৎ যে দ্রবণের মধ্যে যে আয়তন দ্রবণের মধ্যে 1 মোল দ্রাব্য আছে এবং দুটো তড়িৎদ্বারের মাঝের দূরত্ব যদি 1 সেমি হয়, তাহলে সেই আয়তন দ্রবণটা যে পরিবাহিতা শো করবে সেই পরিবাহিতাটাকে বলা হয় মোলার পরিবাহিতা। তাহলে সেই আয়তনের মধ্যে 1 মোল দ্রাব্য থাকতে হবে। এটা হচ্ছে মেন কথা। এটা লেখা হয় কি ল্যামডা এম দ্বারা। এবার মোলার পরিবাহিতার সাথে তোমার আপেক্ষিক পরিবাহিতার রিলেশন আছে। আমি রিলেশনটা কিন্তু মানে প্রথমে লিখছি, তারপর ওটা প্রতিষ্ঠা করছি। ল্যামডা এম ইকুয়াল টু হচ্ছে কাপ্পা ইন্টু 1000 বাই এম। ল্যামডা এম মানে হচ্ছে মোলার পরিবাহিতা, কাপ্পা মানে কি আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স, আপেক্ষিক পরিবাহিতা, আর এম মানে হচ্ছে মোলারিটি বা মোলার গাঢ়ত্ব। তাহলে এটা প্রুভ করব। ধরি দ্রবণের আয়তন ভিসিসি, এবার কাপ্পা কি জানি, 1 সিসি দ্রবণের পরিবাহিতা হচ্ছে কাপ্পা, দ্রবণের পরিবাহিতা বলা হয় কাপ্পা। তাহলে ভিসিসি দ্রবণের পরিবাহিতা কি বলে, ভিসিসি দ্রবণের পরিবাহিতা কাপ্পা ইন্টু ভি। তাহলে ভিসিসি দ্রবণের পরিবাহিতা হচ্ছে কাপ্পা ইন্টু ভি। এবার ধরি দ্রবণের মোলার গাঢ়ত্ব সমান এম, তাহলে এম মোল দ্রবীভূত আছে, এফ মোল দ্রবীভূত আছে 1000 সিসি দ্রবণে। এফ মোল দ্রবীভূত আছে 1000 সিসি দ্রবণে, তাহলে 1 মোল দ্রবীভূত আছে 1000 বাই এম সিসি দ্রবণে। তাহলে আর এখানে কি বলেছিলাম যে ভিসিসিতে এটা আয়তন ধরেছিলাম ভিসিসি, তাহলে ভিসিসিতে 1 মোল দ্রবীভূত আছে, 1 মোল দ্রাব্য। আর এখানে কি বলছে 1 মোল দ্রবীভূত হচ্ছে 1000 বাই এম, তাহলে ভি মানেই তাহলে 1000 বাই এম, মানে 1 মোল আছে ভিসিসি দ্রবণে, এখানে ধরলাম 1 মোল আছে ভিসিসিতে, আর এখানে মোলারিটির সঙ্গে অনুযায়ী বেরোলে 1 মোল আছে 1000 বাই এম সিসিতে। তাহলে এখানে ধরছি 1 মোল আছে ভিসিসিতে, তাহলে ভি মানেই 1000 বাই এম, 1000 বাই এম মানে মোলারিটি। তাহলে এই ভিসিসি দ্রবণের পরিবাহিতা এটা মানেই তোমার মোলার পরিবাহিতা হয়ে গেল। তাহলে ল্যামডা এম মানে কাপ্পা ইন্টু ভি এর জায়গায় 1000 বাই এম। তাহলে ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 বাই এম। তাহলে এর ইউনিটটা কী হলো মোলার পরিবাহিতা? কাপ্পার ইউনিট একটু আগে দেখিয়েছি যে ওহম ইনভার্স তোমার সেন্টিমিটার ইনভার্স যদি জিজ্ঞাসা করো, 1000 তো সংখ্যাটি ইউনিট নেই, এটা কি হচ্ছে মোল পার লিটার, মোলারিটি বা মোল পার লিটার বা মোল পার সেমি কিউব। তাহলে মোল পার সেমি কিউব, তাহলে কী হবে ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল টু দি পাওয়ার -1। তাহলে ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল টু দি পাওয়ার -1, এটা হচ্ছে তোমার মোলার পরিবাহিতার ইউনিট। এবার যদি তুল্যাঙ্গ পরিবাহিতা বলি, তুল্যাঙ্গ পরিবাহিতা মানে একই রকম ব্যাপার, শুধু সামান্য একটু পরিবর্তন হবে। তুল্যাঙ্গ পরিবাহিতা বা ল্যামডা ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স মানে এখানে শুধু একটা আলাদা হবে যে আয়তনটা ভিসিসি এবং 1 সেমি তড়িৎদ্বার দুটোর মাঝে দূরত্ব। এইখানে যে 1 মোল দ্রবীভূত আছে দ্রাব্য ধরা হচ্ছে, এটা আমি ধরতে হবে যে ভিসিসিতে
1 গ্রাম তুল্যাঙ্গ দ্রবীভূত আছে, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। মানে যদি যে আয়তনের মধ্যে 1 গ্রাম তুল্যাঙ্গ দ্রাব থাকবে সেই দ্রবণটাকে দুটো তড়িৎদ্বার যদি 1 সেমি দূরত্ব রেখে যে পরিবাহিতা শো করবে সেই দ্রবণের পরিবাহিতাটাকে বলা হচ্ছে তোমার তুল্যাঙ্গ পরিবাহিতা। এখানে ধরছি ভিসিসির মধ্যে 1 গ্রাম তুল্যাঙ্গ আছে এবং দুটো তড়িৎদ্বারের মাঝে দূরত্ব 1 সেমি, তাহলে এই ভিসিসি দ্রবণটা যে পরিবাহিতা শো করবে সেটাই হচ্ছে তোমার তুল্যাঙ্গ পরিবাহিতা। এখানেও ওই মোলারিটির মতোই, মানে মোলার পরিবাহিতার মতনই এর ল্যামডা ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কী হবে, কাপ্পা ইন্টু 1000 বাই এন। এন মানে কি, নর্মালিটি বা নর্মাল কনসেন্ট্রেশন। নর্মালিটি কাকে বলে? নর্মালিটি হচ্ছে 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্গ দ্রাব থাকে। যেমন মোলারিটি মানে কি, 1 লিটার দ্রবণে যত মোল থাকে, এখানে হচ্ছে 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্গ দ্রাব থাকে। এর ইউনিটটা কী হবে, ওহম ইনভার্স। কাপ্পা যেমন সেমি ইনভার্স, 1000 তো ইউনিট নেই, এটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট পার সেমি কিউ। তাহলে কি হবে, ওহম ইনভার্স সেমি স্কোয়ার, ওহম ইনভার্স সেমি স্কোয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম ইকুইভ্যালেন্ট টু দি পাওয়ার -1 বাই ইনভার্স। তাহলে এখানে হলো ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স, এটা ওহম ইনভার্স সেমি স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। তাহলে হচ্ছে মোলার কন্ডাক্ট্যান্স আর হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। এবার এদের মধ্যে রিলেশন কি আছে, এটা জানি, এটা কি হলো ল্যামডা এম মানে কাপ্পা ইন্টু 1000 বাই এম, আর ল্যামডা ইকুইভ্যালেন্ট মানে কি হলো কাপ্পা ইন্টু 1000 বাই এন। এটা আমরা জানি নর্মালিটি সমান কি, এক্স ইন্টু মোলারিটি। এক্স মানে কি, এক্স হচ্ছে ফর অ্যাসিড বেসিসিটি, ফর বেস ইট ইজ অ্যাসিডিটি, তারপরে তোমার সল্টের ক্ষেত্রে নাম্বার অফ ক্যাটায়ন ইন্টু ইটস ভ্যালেন্সি, এই এক্স ফ্যাক্টরটা। নর্মালিটি ইকুয়াল টু এক্স ইন্টু মোলারিটি। তাহলে নর্মালিটির জায়গায় তাহলে কাপ্পা ইন্টু 1000 বাই এক্স দিয়ে লেখা হয়, জেড দিয়েও লেখা হয়, তাহলে এক্স ইন্টু মোলারিটি লিখে দেবো। এবার তাহলে ল্যামডা ইকুইভ্যালেন্ট মানে কি, এই কাপ্পা ইন্টু 1000 বাই এম এটা চলে আসছে, দেখো কাপ্পা ইন্টু 1000 বাই এম, তাহলে কাপ্পা ইন্টু 1000 বাই এম মানে ল্যামডা এম হয়ে গেল, ল্যামডা এম বাই এক্স। তাহলে ল্যামডা মোলার কন্ডাক্ট্যান্স ল্যামডা এম ইকুয়াল টু ল্যামডা ইকুইভ্যালেন্ট ইন্টু এক্স। এটা হচ্ছে মোলার কন্ডাক্ট্যান্স সাথে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের রিলেশন। এক্সটা একবার বলে দিই, যদি ধরো অ্যাসিড, ধরো H2SO4, H2SO4 ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 2, HNO3, HNO3 ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 1। অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে বেসিসিটি, মানে অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা, আর বেস যদি হয় ক্ষারের ক্ষেত্রে অম্লগ্রাহিতা, আর যদি সল্ট হয় ধরো Na+, NaCl, NaCl কি Na প্লাস Cl মাইনাসে ভাঙবে, তাহলে Na প্লাস প্লাস Cl মাইনাস ক্যাটায়নের সংখ্যা নিয়ে যোজ্যতা, ধরো ক্যাটায়নের সংখ্যা 1, যোজ্যতা কত হচ্ছে 1। NaCl ক্ষেত্রে তাহলে ভ্যালুটা কত হলো 1, এটা কিন্তু 2 হয়ে যাবে না, 1, ক্যাটায়নের সংখ্যা নিয়ে যোজ্যতা। এটা হচ্ছে মোলার কন্ডাক্ট্যান্সের সাথে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের রিলেশন, ল্যামডা ইকুইভ্যালেন্ট মোলার ইকুয়াল টু ল্যামডা ইকুইভ্যালেন্ট ইন্টু এক্স। এবার তাহলে গাঢ়ত্বের সাথে কীভাবে পরিবর্তিত হবে, যদি গাঢ়ত্ব বৃদ্ধি পায়, গাঢ়ত্ব যদি বাড়ে তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল আছে, তাহলে গাঢ়ত্ব বাড়লে মোলার কন্ডাক্ট্যান্স কিন্তু কমে, অর্থাৎ লঘুতা বাড়লে মোলার পরিবাহিতা কিন্তু বৃদ্ধি পাবে। বোঝা গেল, মানে গাঢ়ত্বের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে মোলার গাঢ়ত্ব যদি বেড়ে যায় তাহলে এটা হচ্ছে কমে যাবে। কোন রাশির সূত্র, ধরো দ্রবণ যেটা আছে সেই দ্রবণটাকে যদি লঘু করা হচ্ছে, লঘু মানে দ্রাবকের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এবার লঘু করতে করতে যখন অসীম লঘু করা হয়, অর্থাৎ অসীম লঘু মানে কি, সেখানে দ্রাবকের পরিমাণ প্রচুর বেশি আর দ্রাব হয়তো খুব সামান্য আছে, সেক্ষেত্রে কী হবে, এটা আমরা জানি, দেখবে আলফা প্রপোর্শনাল টু 1/√/c, অর্থাৎ গাঢ়ত্ব যত কমবে বিয়োজন মাত্রা তত বৃদ্ধি পাবে, গাঢ়ত্ব যত কমবে বিয়োজন মাত্রা তত বৃদ্ধি পাবে। অর্থাৎ অসীম লঘু দ্রবণ যখন হবে তখন দেখা যাবে সেই দ্রাব যেটা থাকবে সেটা প্রায় 100%ই বিয়োজিত হয়ে তো যাবেই, এবং ক্যাটায়নের চারিদিকে অ্যানায়নের বা অ্যানায়নের চারিদিকে ক্যাটায়নের কোনো প্রভাব থাকবে না, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন পুরো ফ্রিলি মুভ করবে। সেই জন্য ক্যাটায়নের যে পরিবাহিতা হয় ফ্রি অবস্থায় এবং অ্যানায়নের যে পরিবাহিতা হয় ফ্রি অবস্থায়, সেই পরিবাহিতার যোগফলটাই মোট পরিবাহিতার সাথে সমান হয়ে যাবে। তাহলে কোলাসের সূত্রটা কি আছে, কোলাসের সূত্রটা হচ্ছে স্থির উষ্ণতায়
কোল্লাসের সূত্রটা কি আছে? কোল্লাসের সূত্রটা হচ্ছে অসীম লঘুতায় কোনো দ্রবণের পরিবাহিতা উক্ত সংগঠক আয়নগুলির, মানে সেই যৌগটা দিয়ে আয়ন দিয়ে তৈরি সেই সংগঠন আয়নগুলির মোলার পরিবাহিতার যোগফলের সমান। তাহলে ল্যামডা এম 0 বা ইনফাইন লেখা যায়, সেক্ষেত্রে হচ্ছে নিউ প্লাস মানে ক্যাটায়নের সংখ্যা তার সাথে তার পরিবাহিতা প্লাস নিউ মাইনাস তার সাথে তার পরিবাহিতা, অর্থাৎ যতগুলো ক্যাটায়ন হবে প্রত্যেকটা ক্যাটায়নের পরিবাহিতা তার সাথে গুণ হলো, যতগুলো অ্যানায়ন হলো তার প্রত্যেকটা অ্যানায়নের ফ্রি অবস্থায় যে পরিবাহিতা সেটা তার গুণ হলো। অর্থাৎ কোল্লাসের সূত্রটা হচ্ছে তোমার দ্রবণটা যদি লঘু দ্রবণ হয়ে যায় সেক্ষেত্রে প্রত্যেকটা আয়ন, ধরো NaCl আছে, তাহলে Na প্লাস Cl মাইনাস, Na প্লাস এটা পরিবাহিতা আছে, Cl মাইনাস এটা পরিবাহিতা আছে, তাহলে টোটাল যতগুলো সংখ্যা হলো সেই পরিবাহিতায় কিন্তু যোগফলের সাথে সমান হয়ে যাবে। কিন্তু যদি দ্রবণটা গাঢ় দ্রবণ হয় সেক্ষেত্রে কিন্তু এটা হবে না, কারণ সেক্ষেত্রে কি ক্যাটায়নের চারিদিকে অ্যানায়নের চারিদিকে ক্যাটায়ন থাকার জন্য তার পরিবাহিতা কিছুটা পরিমাণ হলেও কম হবে। তাহলে অসীম লঘু দ্রবণের পরিবাহিতা কী হয়? এমনি গাঢ় দ্রবণের থেকে সবসময় কী হবে? বেশি হবে। এবার এখানে একটা রিলেশন আছে, খুব ছোট রিলেশন যদিও, ল্যামডা এম বাই ল্যামডা এম 0। ল্যামডা এম মানে সেক্ষেত্রে একটা বিয়োজন মাত্রা থাকবে দ্রাবটার, মানে 100% বিয়োজিত হবে না, সেটাকে যদি আলফা দিয়ে লেখা হয় ল্যামডা এম 0 মানে সেক্ষেত্রে বিয়োজন মাত্রা কিন্তু 100% বিয়োজিত হয়ে যাবে, কারণ অসীম লঘু দ্রবণের মোলার পরিবাহিতা সেটা হচ্ছে 1 ধরা হয়। তাহলে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের বিয়োজন মাত্রা আলফা করলে কি যে কোনো গাঢ়ত্বে, যেখানে একটা গাঢ়ত্ব বলে দেবে সেই গাঢ়ত্বে মোলার পরিবাহিতা বাই অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। অনেক সময় অঙ্কে বলে দেবে বিয়োজন মাত্রাটা বলা থাকে না, বলে দেয় যে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা এত, আর একটা গাঢ়ত্ব বলে দেবে সেটাই মোলার পরিবাহিতা এত। তাহলে তোমায় কিন্তু এইটা এরকম রেশিও করে নিয়ে ওটা বার করতে হবে। এবার পরের ভিডিওতে এই কোল্লাসের সূত্র, তারপরে রোধাঙ্ক, মোলার পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, এই সমস্ত কিছুর অঙ্কগুলো এরপরে ভিডিওতে আপলোড করছি, কারণ এই ভিডিওতে দিলে মানে এটা অনেকটা বড় হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।